আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে লিখিত হয় জুলাই সনদ। যেহেতু অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, তাই তারা এই সনদ বাস্তবায়ন করে সংবিধানে যুক্ত করে যেতে পারেনি, কারণ সেই ক্ষমতা তাদের হাতে ছিল না। তাই জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব বর্তায় পরবর্তী নির্বাচিত সরকারের উপর। আর নির্বাচিত সরকার যাতে এইটা ঠিকভাবে বাস্তবায়ন করে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদের অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে গণভোটের আয়োজন করে। মানে জুলাই সনদ যে বাস্তবায়ন করতে হবে, এই জন্য সরকার ভোটের মাধ্যমে জনগণের রায় নেয়। এবার নির্বাচিত সরকারের দায়িত্ব সেই জনরায়কে মেনে নিয়ে সনদ বাস্তবায়ন করা। তার মানে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যা যা করার ক্ষমতা ছিল তা সব তারা করেছে। এরপরও সেটা যদি বাস্তবায়ন না হয়, সেই দোষ কিন্তু অন্তর্বর্তী সরকারের না, এইটা নির্বাচিত সরকারের। এখন কথা হচ্ছে এই সনদে আসলে কি কি আছে। ইতিমধ্যে আশা করি বুঝে গেছেন যে এই সনদে এমন কিছু বিষয় আছে যা রাষ্ট্রের আগের কাঠামোতে পরিবর্তন আনবে, নির্বাচিত রাজনৈতিক দলের অতি ক্ষমতাবান হওয়ার পথ বন্ধ করবে। আমি কয়েকটা পয়েন্ট একটু বলি, তাহলে ব্যাপারটা আরো সহজে ধরতে পারবেন। সনদে বলা আছে যে সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ধারা প্রবেশ করানো হবে। এই ধারা কোনো দল চাইলে সংবিধান থেকে বাতিলও করতে পারবে না। বাতিল করতে গেলে গণভোট লাগবে, যেটা কিন্তু কঠিন প্রক্রিয়া। মানে বাংলাদেশের নির্বাচিত সরকার নিজেদের অধীনে নির্বাচন আয়োজন করে নির্বাচনকে যে প্রভাবিত করে, এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। দ্বিতীয়ত সনদে বলা আছে যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কমিশনে সরকারি এবং বিরোধী দুই দল থেকেই মানুষজন থাকবে, যাতে এরা নিরপেক্ষভাবে তাদের কাজ করতে পারে। তৃতীয়ত একই ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবেন না, এমনটা বলা আছে। বলা আছে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করে দেওয়ার কথা, যাতে বিচার কাজে কোনোভাবেই সরকার হস্তক্ষেপ করতে না পারে। সংসদে সরকারি দলের ক্ষমতা যাতে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য সংসদে উচ্চ কক্ষ গঠনের ব্যাপারে বলা আছে, এবং উচ্চ কক্ষ গঠনের পদ্ধতির কথা বলা আছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এই পদ্ধতি বাস্তবায়ন করা গেলে সরকারি দল ইচ্ছামতো যে কোনো আইন বানাতে পারবে না, ইচ্ছামতো সংবিধানও পরিবর্তন করতে পারবে না। তো রাষ্ট্রের সংস্কার সংক্রান্ত এরকম প্রায় 84টা প্রস্তাব আছে এই জুলাই সনদে, যার মধ্যে 48টা আছে মূলত সংবিধান সংস্কার সংক্রান্ত, আর বাকিগুলো রাষ্ট্রের অন্যান্য বিষয় সংক্রান্ত। সব মিলিয়ে সনদটা আসলে একটাই কথা বলে যে ক্ষমতা যাতে এক জায়গায় পঞ্জীভূত না হয়, রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই সনদ কিন্তু একটা দল বা দুটো দলের কোনো দলিল না। শুরুতেই প্রধান 25টা রাজনৈতিক দল এবং জোট এতে স্বাক্ষর করেছিল। বড় দলগুলোর মধ্যে ছিল বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং খেলাফতে মজলিস। এছাড়া 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটও এই সনদে স্বাক্ষর করেছিল। অর্থাৎ এটা ছিল একটা বিস্তৃত রাজনৈতিক ঐক্যমত। তবে সবাই কিন্তু একসাথে আসে নাই। সিপিবি, বাসদ এবং জাতীয় নাগরিক পার্টি শুরুতে স্বাক্ষর থেকে বিরত ছিল, গণফোরাম অনুষ্ঠানে উপস্থিত ছিল, কিন্তু 2 দিন পরে গিয়ে স্বাক্ষর করেছে। মানে আগে হোক বা পরে হোক, সনদে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই কিন্তু স্বাক্ষর করেছিল। তবে স্বাক্ষর করলেও একেবারে সকল প্রস্তাবে যে পুরোপুরি একমত, এইটা কিন্তু সবাই ছিল না। বেশিরভাগ প্রস্তাবে সবাই একমত ছিল, আবার কিছু প্রস্তাবে হালকা দ্বিমত ছিল। তো এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার, কারণ পরে যখন বিএনপির অবস্থান পরিবর্তনের কথা আসবে, তখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠবে যে তারা নিজেরাই স্বাক্ষর করে তারপর সেখান থেকে আবার সরে আসলো কেন। তো এবার আসা যাক মূল প্রশ্নে। জুলাই সনদে বিএনপি আসলে কোথায় কোথায় হ্যাঁ বলেছিল, এইটা আমাদেরকে দেখতে হবে। সংক্ষেপে বললে বেশিরভাগ বড় প্রস্তাবেই তারা কিন্তু একমত হয়েছিল। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর বা 2 মেয়াদে সীমাবদ্ধ রাখার প্রস্তাবে 30টি দলের সবাই একমত হয়েছিল, বিএনপি সহ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও বিএনপির সমর্থন ছিল স্পষ্ট। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন, এসব বিষয়েও তারা একমত ছিল। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে, এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলীয় সভাপতিত্ব থাকবে, সংরক্ষিত নারী আসন বাড়ানো হবে, এমনকি নাগরিক পরিচয়ে বাঙালির বদলে বাংলাদেশি লেখার যে বিষয়, এটাতেও বিএনপির সম্মতি ছিল। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে 6টা সংস্কার কমিশনের 19টা মৌলিক বিষয়ের মধ্যে, আমি আবার বলছি 19টা মৌলিক বিষয়ের মধ্যে 12টিতে তারা একমত এবং 7টিতে ভিন্ন মত দিয়েছে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নোট অফ ডিসেন্ট ব্যাপারটা হচ্ছে সংস্কার প্রস্তাবে কোনো জিনিস যেভাবে বাস্তবায়নের ব্যাপারে বলা আছে, ওই একই জিনিস
জিনিস বিএনপি ভিন্নভাবে বা কিছুটা পরিবর্তন করে নতুন সিস্টেমে বাস্তবায়ন করতে চায়। আর এই সংক্রান্ত মন্তব্যই হচ্ছে মূলত নোট অফ ডিসেন্ট। আর ওইদিকে প্রধানমন্ত্রী একসাথে দলীয় প্রধান থাকতে পারবেন না, এই প্রস্তাবে বিএনপির এই নোট অফ ডিসেন্ট কিন্তু ছিল। উচ্চকক্ষে পিআর বা আনুপাতিক পদ্ধতিতে আসন বন্টনের ব্যাপারটা তো তারা একমত হয় নাই, এক্ষেত্রেও তাদের নোট অফ ডিসেন্ট ছিল। আবার রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সংক্রান্ত কিছু বিষয় কিন্তু তাদের আপত্তি ছিল। এছাড়া ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিএনপির ভিন্ন মত ছিল। তার মানে এই প্রস্তাবগুলো তারা মানছিল, কিন্তু যেভাবে সনদে বলা হয়েছে তারা সেইভাবে বাস্তবায়ন করতে চায় না, তারা নিজেদের মতো একটু ভিন্নভাবে বাস্তবায়ন করতে চায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে বিএনপি থাকলেও এর গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করার পক্ষে ছিল তারা, যা অন্য দলগুলোর প্রস্তাব থেকে কিছুটা আলাদা। সব মিলিয়ে বিএনপি এই 84টা প্রস্তাবের মধ্যে সাব পয়েন্ট সহ মোট 27টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। অর্থাৎ সংস্কারের পক্ষে থেকেও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদের নিজস্ব আলাদা অবস্থান ছিল। আর এই দ্বিমতগুলো নিয়েই কিন্তু পরে বড় ধরনের টানাপোড়েনের শুরু হয়। জনগণ ভেবেছিল যে যেহেতু বিএনপি সনদে স্বাক্ষর করেছে, অ্যাটলিস্ট যেই প্রস্তাবগুলোতে বিএনপি একমত ছিল সেগুলো তারা বাস্তবায়ন করবে, আর যেগুলোতে ভিন্ন মত ছিল সেগুলো তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে। কিন্তু নির্বাচনের পরে এখন নেতাদের আলোচনা এবং আচরণ থেকে মনে হচ্ছে আদৌ জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সেটাই প্রশ্নবিদ্ধ, এবং জনগণের দেওয়া গণভোটের রায়ও তারা মানবে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। তো বিএনপির এই অবস্থান পরিবর্তনের পেছনে কারণটা আসলে কি? মূল কারণ হচ্ছে সরকারি দল হিসেবে বিএনপির ক্ষমতা কমে যাবে, এইটা ঠেকানোর জন্য তারা নানান প্রক্রিয়ায় গড়িমসি করছে। তাদের জায়গা থেকে প্রথম এবং সবচেয়ে বড় অভিযোগটা হলো প্রক্রিয়াগত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সনদে প্রতিশ্রুতি ছিল বিএনপির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে, কিন্তু সেটা বাদ দেওয়া হয়েছে। তিনি এটাকে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। আর জুলাই সনদে মোট 84টা সংস্কার প্রস্তাবের মধ্যে 61টাতেই কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি একাই বেশ কয়েকটি মৌলিক সংস্কার সহ প্রায় 27টি প্রস্তাবে ভিন্নমত জানিয়েছিল। বিএনপি মনে করে যে ভিন্নমতগুলো সনদে যুক্ত না করে মূলত রাজনৈতিক দলগুলোর মতামতকে পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দিয়েছে। আর যেহেতু সনদে এই ভিন্নমতগুলো লিপিবদ্ধ করা নাই, তাই এইটাকে সনদ বাস্তবায়নে দেরি হওয়ার কারণ হিসেবে ব্যাখ্যা করতেছে বিএনপি। কিন্তু সত্যি কথা হচ্ছে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় ছাড়া বাকি প্রস্তাবগুলোর নোট অফ ডিসেন্টকে কিন্তু মেনে নেওয়ার কথা বলা হয়েছে এই জুলাই সনদে, এবং সেটা গণভোটে কিন্তু উল্লেখ করা হয়েছিল। বিএনপির দ্বিতীয় কারণটা হচ্ছে সাংবিধানিক সার্বভৌমত্বের প্রশ্ন। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল, যেটা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্যই না, বরং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য। সেই অনুযায়ী কিভাবে জুলাই সনদকে সংবিধানে প্রবেশ করাতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই ব্যাপারে তাদের একটা শপথ নেওয়ার কথা। কিন্তু বিএনপির অবস্থান হলো বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যের শপথ নেওয়ার কথা আছে, সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই। যদি সংবিধানে কখন এটি যুক্ত করা হয় তখনই তাদের এই শপথের প্রশ্নটা আসবে, এবং সংবিধানে যুক্ত করার পরেই সেই পরিষদ সংবিধান সংস্কার শুরু করবে। এই যুক্তি দিয়ে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করেছে, যেখানে জামাত এবং এনসিপির সদস্যরা কিন্তু সেই শপথ নিয়েছে। মানে সংবিধানের মার পেঁচে ফেলতে চাচ্ছে এই জুলাই সনদটাকে। তৃতীয় কারণটা হচ্ছে উচ্চকক্ষ নিয়ে দ্বন্দ্ব। জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষ পিআর বা আনুপাতিক পদ্ধতিতে গঠিত হওয়ার কথা, যেখানে দলগুলো যত ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। কিন্তু বিএনপি চায় নিম্নকক্ষের যত আসন পাবে সেই অনুপাতে উচ্চকক্ষেও আসন পাক। পার্থক্যটা খুবই সহজ, পিআর পদ্ধতিতে ছোট দলগুলো একটু বেশি সুবিধা পায়, আর বিএনপির প্রস্তাবিত পদ্ধতিতে বড় দল হিসেবে তারাই সবচেয়ে বেশি সুবিধা পায়। মানে আলটিমেট কোনো চেঞ্জ কিন্তু আসবে না বিএনপির প্রস্তাবিত পদ্ধতিতে। সো নিজেদের ক্ষমতা কমে যেতে পারে, এই জায়গা থেকেও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে বিএনপি। চতুর্থত, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই সনদ অস্বীকার করে না বিএনপি, তবে গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে, সেখানে আলোচনার পর সিদ্ধান্ত হবে। অর্থাৎ সংসদকে সামনে রেখে প্রক্রিয়া দীর্ঘায়িত করার একটা কৌশল। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে, এবং সমালোচকরা বলছেন এই রিটের পেছনে সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতা আছে। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশটা সংসদের না তোলার মতো ঘটনাও কিন্তু সামনে ঘটতে চলেছে। তার মানে আশা করি বুঝেছেন যে কেন এবং কিভাবে বিএনপি জুলাই সনদ ইস্যুতে গড়িমসি করছে। বিএনপির মেইন ভয় সরকারি দল হিসেবে তাদের একচ্ছত্র ক্ষমতা কমে যাবে জুলাই সনদ বাস্তবায়ন করলে এবং গণভোটের রায় মেনে নিলে।
তো এবার আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে। বিএনপি বারবার বলছে যে সংবিধানের বাইরে কিছু করা যাবে না, কিন্তু এই যুক্তিটা কতটা নীতির জায়গা থেকে আর কতটা কৌশলের জায়গা থেকে সেটা দেখা দরকার। প্রথমে দেখা যাক যে তারা ঠিক কোথায় কোথায় সংবিধানের দোহাই দিচ্ছে। মূলত তিনটি জায়গায় আপত্তি জানাচ্ছে। এক, সংবিধান সংস্কার পরিষদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই পরিষদের কথা বিদ্যমান সংবিধানে নাই, তাই এর শপথও হতে পারে না। দ্বিতীয়ত, স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। সনদে বলা আছে সংসদ 270 দিনের মধ্যে সংস্কার পাশ না করলে গণভোটের রায় স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয়ে যাবে। বিএনপি এটাকে বলতেছে অটো পাস। তাদের যুক্তি, সংবিধান সংশোধনে সংসদের 2/3 ভোট লাগবে, কারণ সংবিধান এমনটাই বলা আছে। তৃতীয়ত, মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট কারো নেই, মানে গণভোট যে জনগণের ম্যান্ডেট এইটা সংবিধানে নাই বলে এইটাকেও তারা মানতে নারাজ। এখন দেখেন, তাত্ত্বিকভাবে চিন্তা করলে আইনগতভাবে কিন্তু এই ব্যাপারগুলো আসলে ভুল কিছু না, কিন্তু একটু পেছনে ফিরে তাকানো যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে 5ম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলের ফরমান এবং আদেশে সংবিধানের যেসব পরিবর্তন আনা হয়েছিল সেগুলোকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল। এরপর 1996 সালে বিএনপি সরকারই কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের মুখে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেছিল, যেটা মাত্র 11 দিনের একটা অধিবেশনে মধ্যরাতে একতরফাভাবে পাশ হয়েছিল। আর বিএনপি কিন্তু 4র্থ সংশোধনীও পাশ করেছিল, যেটা পরবর্তীতে দেশের রাজনীতির জন্য ধ্বংসাত্মক বলে কিন্তু সমালোচিত হয়েছে। অর্থাৎ সংবিধান সংশোধন বিএনপির কাছে নতুন কিছু নয়, প্রয়োজনে তারা নিজেরাই কিন্তু এটা একাধিকবার করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন হঠাৎ করেই এই সংবিধানের এত কঠোর রক্ষক হওয়ার পেছনে কারণটা কি? বিশ্লেষকরা মূলত দুইটা কারণ দেখছেন। প্রথমত, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হলে বড় দলের একচ্ছত্র আধিপত্য কমে যায়। বিএনপি শুরু থেকেই এই প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছে। সহজ কথায়, এই পদ্ধতিতে ছোট দলগুলো বেশি সুবিধা পায়, বড় দল হিসেবে বিএনপি কম সুবিধা পায়। দ্বিতীয়ত, সংস্কার কমিশনের অনেক প্রস্তাব ভবিষ্যৎ সরকারের নির্বাহী ক্ষমতাকে কমিয়ে দেয়। আর বিএনপি সংসদে 2/3 আসন পেয়েই ক্ষমতা এসেছে, স্বাভাবিকভাবে তারা চাইবে না যে সেই ক্ষমতা কোনোভাবে অনির্বাচিত কাঠামোর কাছে সীমিত হয়ে যাক। কথা হলো, সংবিধানের যুক্তিটা মিথ্যা নয়, কিন্তু সম্পূর্ণ সৎ নয়। যেই সংবিধান নিজেদের সুবিধায় বারবার বদলানো হয়েছে, সেই একই সংবিধানকে এখন ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সমালোচকরা মনে করছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ এবং গণভোটের রায় মানলে কি হবে আর না মানলে কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা তথ্য মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে, গণভোটে 68% বেশি মানুষ কিন্তু সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও তার সমর্থকদের হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। আর এখানেই সবচেয়ে বড় স্ববিরোধিতাটা চোখে পড়ে। একদিকে নিজেদের সমর্থকদের হ্যাঁ ভোট দিতে বলা, আর অপরদিকে সেই হ্যাঁ রায়ের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নে ধীরে হাঁটা। এই দুটো অবস্থান একসাথে টিকানো কিন্তু অনেক কঠিন। তাহলে দুটো পথের পরিণতি কি হতে পারে সেটা চলুন একটু খুলে দেখা যাক। প্রথমত, মানলে কি হবে? বিএনপি যদি পুরোপুরি সনদ বাস্তবায়নে এগিয়ে যায়, তাহলে সবচেয়ে বড় লাভ হবে নৈতিক অবস্থানের। জুলাই অভ্যুত্থান থেকে বিএনপি সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে, ক্ষমতায় এসেছে সেই ঢেউয়ে চড়েই। কিন্তু সেই বিপ্লবের দাবিগুলো যদি পূরণ না হয়, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে অভ্যুত্থানটা আসলে তাহলে কার কাজে লাগলো? এতগুলো মানুষের রক্ত কেন ঝরলো? আর সনদ মানলে বিএনপি নিজেদেরকে সেই প্রশ্নের বাইরে রাখতে পারবে। তরুণ প্রজন্মের ভিতরে তাদের আস্থা ধরে রাখা সম্ভব হবে। আর দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা বা ক্ষমতার ভারসাম্যের মতো যেই সংস্কার, সেগুলো যদি বাস্তবায়িত হয়, তবে ভবিষ্যতে অন্য কোনো দল স্বৈরাচারী হয়ে ওঠার পথ বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে বিএনপির জনপ্রিয়তা বাড়বে এবং তরুণদের কাছেও ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে, যেটা পরবর্তীতে বিএনপিকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে বেশ সুবিধা দেবে। দ্বিতীয়ত, না মানলে কি হবে? না মানলে বেশ কিছু ঝুঁকি আসতে পারে, আর ঝুঁকিগুলো বেশ কয়েকটা দিক থেকেই আসতে পারে। প্রথমত, তরুণ ভোটারদের অনাস্থা। জুলাই প্রজন্ম এই সনদকে তাদের আন্দোলনের ফসল হিসেবে দেখে। এইটা উপেক্ষা করলে বিএনপি তাদের কাছে ধীরে ধীরে সংস্কার বিরোধী এবং পুরনো রাজনীতির প্রতিনিধি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। মনে রাখতে হবে, এই তরুণরাই কিন্তু আগামী নির্বাচনের সবচেয়ে বড় ভোটার গোষ্ঠী। দ্বিতীয়ত, আন্দোলনকারীদের সাথে দূরত্ব। জুলাই আন্দোলনের সমন্বয়করা এবং ছাত্র নেতারা এরই মধ্যে কড়া ভাষায় বলতে শুরু করেছে যে বিএনপি ক্ষমতা এসে সনদ ভঙ্গের মাধ্যমে যাত্রা শুরু করেছে। এই সমালোচনা যত বাড়বে, বিএনপির রাজনৈতিক ভাবমূর্তিতে ততই চাপ বাড়বে। তৃতীয়ত, বিরোধী দলগুলোর সাথে দূরত্ব আরো বাড়বে। জামাত এবং এনসিপি ইতিমধ্যেই সংবিধান সংস্কারের শপথ নিয়েছে। বিএনপি না নেওয়ায় বিরোধী দলগুলো
কিন্তু এই ইস্যুতে বিএনপির বিরুদ্ধে একটা শক্তিশালী নৈতিক অবস্থান পাচ্ছে, যেটা সংসদের ভেতরে এবং বাইরে সরকারের জন্য ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠতেছে এবং এটা আরো বেশি উঠবে। চতুর্থত, বৈধতার প্রশ্ন। গণভোটে হ্যাঁ জিতেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ, আর বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সনদ বাস্তবায়ন করা বা না করার ক্ষমতা এখন কার্যত তাদের হাতেই। এই ক্ষমতা ব্যবহার করে সনদ ঠেকিয়ে রাখলে জনগণের ভোটে সংসদে গিয়ে আরেকটি জনগণের রায়কে উপেক্ষা করার অভিযোগ উঠবে। একই সাথে হওয়া নির্বাচনের একটাকে মানলো আরেকটাকে মানলো না, এই সেন্স থেকে প্রশ্ন উঠবে যা দীর্ঘমেয়াদে সরকারের নৈতিক ভিত্তিকে দুর্বল করবে। সরকার এবং বিএনপির ইমেজ খারাপ হবে। ভবিষ্যতে যদি আবার কখনো দেশে গণ আন্দোলন হয়, তবে সে সময় মানুষ আর বিএনপিকে বিশ্বাস করবে না। তবে এই ব্যাপারটা নির্ভর করতেছে সামনের কয়েক বছর সরকার হিসেবে বিএনপি জনগণকে কতটা ভালো শাসন উপহার দিতে পারে সেটার উপরে। যদি শাসক হিসেবে তারা ব্যর্থ হয়, তবে দুইটা অভিযোগ একসাথে আসবে যে সংস্কারও করতে পারলো না, আবার দেশটা ঠিকঠাক চালাতেও পারলো না। তবে মাঝামাঝি আরেকটা পথ আছে। বিএনপি চাইলে পুরোপুরি হ্যাঁ বা পুরোপুরি না, এই দুইটার বাইরে গিয়েও হাঁটতে পারে। যেসব বিষয় আগে থেকেই একমত ছিল, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো সংসদীয় প্রক্রিয়ায় দ্রুত বাস্তবায়ন করতে পারে। আর যেসব বিষয়ে আপত্তি আছে সেগুলো আলোচনার টেবিলে তুলতে পারে। এতে একদিকে সংবিধানের যুক্তিও রক্ষা হয়, আর অন্যদিকে সংস্কারের প্রতিশ্রুতিও পূরণ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। কিন্তু সেই পথে হাঁটতে হলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, আর সেই সদিচ্ছা আছে কিনা সেটাই এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তো দেখেন, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে একটা পরিচিত ছবি দেখতে পাই। যেমন 90-এর দশকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য রাজপথে নেমেছিল। 1996 সালে বিএনপির মাধ্যমেই সেটা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছিল। তারপর 2011 সালে সেই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থেকে তাদের দাবি করা সেই পদ্ধতিটাকে কিন্তু বাতিল করে দিয়েছিল। তার মানে বিরোধী দলের থেকে সংস্কার চাওয়া আর ক্ষমতায় গিয়ে সেটা এড়িয়ে যাওয়া, এই চক্রটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন না। প্রশ্ন হলো, বিএনপি কি এই চক্রটা ভাঙবে নাকি আবারও সেই একই পথে হাঁটবে? বিশ্লেষকরা বলছেন যে বিএনপির সামনে এখন একটা বিরল সুযোগ আছে। 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতা এসেছে বিএনপি, চাইলে এখনই সংস্থাগুলো নিজেদের হাতে বাস্তবায়ন তারা করতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার, এগুলো নিজেরাই করে দেখাতে পারে। এইটা করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সত্যিকার অর্থে একটা নতুন নজির তৈরি হবে। আর যদি না পারে, তাহলে ইতিহাস তার নিজের মতো করে সেটা মনে রাখবে। আর মনে রাখতে হবে, গণভোটে 68% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এই রায়কে পাশ কাটিয়ে যাওয়াটা এত সহজ কিছু না। কেউ কেউ এটাকে টাইম বোমার সাথে তুলনা করতেছেন, যা যে কোনো সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। এখন আপনার